আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। এদেশের কলম সেগমেন্টে আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের রোমহর্ষক কাহিনী বন্দি আত্মার কাহিনী। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিৎ পসারও আছে। নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব যে আদৌ আছে, আমি আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ কখনো পাইনি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য একেবারে আমার নখদর্পণে। এমন অভিমান আমার পুরো মাত্রায় আছে, কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছুই না। জন্মের আগে এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে, বুঝলেন? খুব জোর তর্ক চালিয়েছি, আমিও বুঝবো না, আর অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল। সচমকে মুখ ফিরিয়ে আমরা জানালা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাথের ওপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা সকলে ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। ফুটপাথের ওপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু। তিনি কেবল আমাদের প্রতিবেশীই নন, আমাদের দুজনের বিশেষ বন্ধুও বটে। আমি জিজ্ঞাসা করলাম, ওনার কি হলো? ভিড়ের মধ্যে থেকে একজন লোক জিজ্ঞাসার উত্তরে বলল, বারান্দার ওপর থেকে উনি পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢোকালাম। তারপর বৈঠকখানার তক্তপোষের ওপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলাম। পরীক্ষার পর বুঝলাম, গতিক সুবিধের নয়। সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভেতরের অবস্থা ভয়াবহ। এটা বেশ সহজেই আমি অনুমান করতে পারলাম। অনন্তবাবুকে বললাম, এর মৃত্যুর আর দেরি নেই। কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে, মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন তাহলে আমরা কি করব? তাদেরও তো প্রয়োজন। আমার পরীক্ষা ভুল হতে পারে। দাঁড়ান, ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়েই এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, না, সত্যিই কোনো আশা নেই। মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা যাবেন। অনন্তবাবু, আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রী আর ছেলে মেয়েদের এক্ষুনি টেলিগ্রামে খবর দিন। ঠিকানাও জানি আর টেলিগ্রামও করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেন এখনই মারা যাবে। হরিদ্বার এখান থেকে একদিনের পথ নয়, আর এখানে সুরেনের অন্য কোনো আত্মীয়ও নেই। সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে তো। মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে ভালো হতো। তাহলে অসম্ভব। এতক্ষণে মৃত্যু ওর দেহের মধ্যে প্রবেশ করেছে। এ অসাধ্য সাধন অসম্ভব। উনি মারা পড়লেন বলে। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিত হয়ে একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরে কি দেহের ভেতরে আত্মার সাড়া পাওয়া অসম্ভব? ডাক্তার ঘোষ, কি বলছেন কি আপনি?
আমিও তখন হতভম্বের মতো অনন্তবাবুর মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটিজমের কথা নিশ্চয়ই জানেন, বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে অনন্তবাবু, কিন্তু তার কথা এখন কেন? আমি এখনই একবার সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। তাতে ফল কি হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যুর কবল থেকে কোনোদিন কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না, তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে। তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা যে কি তা অবশ্য আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথা বাড়াবার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্তে উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের ওপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীর মুখে বসে রইলেন। তার চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া। কি আর করি, আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ডকারখানা দেখতে লাগলাম। কয়েক মুহূর্ত পরে তেমনিভাবে হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, ও সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তরই হতে দেখা গেল না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। সুরেন, আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন, কি? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। তবে এবার আর কোনো জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পরে সুরেনবাবু চমকে উঠে বললেন, তুমি কি ঘুমাচ্ছ? হ্যাঁ। আর আমায় ডেকো না তোমরা, আমাকে ঘুমের মধ্যেই মরতে দাও। তবে তুমি ঘুমাও, কাল সকালে আমি তোমাকে ডাকব। তোমাকে সাড়া দিতেই হবে। সাড়া দেব। এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও। সুরেনবাবুর দু চোখ আবার বুজে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের মত কি? কিরকম বুঝলেন? আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব, তাহলে তো চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। ঠিক আছে, আসবো। যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন। কাল সকালে আমি আবার আসছি। পরের দিন সকাল। বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম বৈঠকখানার সমস্ত জানালা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। সব কিছু নিথর, নিঝুম। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই। কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে। তার দু চোখ বোজা, মুখ হাঁ করা। আমি হতাশ গলায় বললাম, আর কেন অনন্তবাবু, এবারের সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলে মেয়েরা আসুক। সে কি,
ততক্ষণে ওর দেহটার কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনি? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। আহ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর কাকে ডাকবেন? সুরেন, সুরেন। কি আশ্চর্য, মরা কখনো কথা বলে নাকি আবার? সুরেন, 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 আমি অনন্ত, তোমাকে ডাকছি, একবার সাড়া দাও। কোনো সাড়া নেই। স্তম্ভিত চোখে দেখলাম সুরেনবাবুর ফাঁক করা ওষ্ঠাধরের ওপাশে জিভখানা ছটফট করছে যেন। সুরেন, সুরেন। সুরেনবাবুর চোয়াল ও ওষ্ঠাধর একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে কথাগুলো বেরিয়ে এলো। আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা বলছে না, সে সুর আসছে যেন বহু দূরের গভীর কোনো গিরি গুহার অতলতার ভেতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালেন দেওয়ালে পিঠ রেখে, তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না না, আগে ঘুমিয়েছিলাম, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, আপনার কোনো বক্তব্য আছে? না। সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হলো? ভয়ানক। মানুষের গলার ভেতর থেকে যে ওরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে, এটা আমার ধারণারও অতীত। ও তো কণ্ঠস্বর নয়, যেন একটা অমানসিক ধ্বনি মাত্র। কিন্তু ও ধ্বনি তো অপর কারো নয়, ওই ধ্বনি তো আসছে সুরেনেরই গলার ভেতর থেকে। সুরেনকে আজ আর ব্যস্ত করব না, ও এখন নিশ্চিন্ত আরামে ঘুমিয়েই থাক। বোধহয় পরশুদিনে সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আর একবার আপনাকে ডাকবো। আসবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। এ যে বিজ্ঞানের অজানা নতুন রহস্য, না এসে থাকতে পারবো না। আমি আসবো কাল। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। ক্রন্দন ধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকলাম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার দুই ছেলে আর এক মেয়ে। সকলের চোখে জল, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। মুদিত নেত্রে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমনভাবে দেখে গিয়েছিলাম তেমনিভাবেই আছে। হৈমবতী গতকাল এসেছেন। হিসেব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একে গ্রীষ্মকাল, তাই এবছর আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার, সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠের মতো আড়ষ্ট হয়ে গেলেও একটুও পচেনি বা ফুলে ওঠেনি। ধীরে ধীরে আমাদের দিকে তাকালেন অনন্তবাবু। এই যে আপনারা এসেছেন, হৈমবতী বড়ই ব্যস্ত হয়ে উঠেছে। তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলাম, যদিও আমার বুকের ভেতরটা কাঁপতে শুরু করেছে। মৃতদেহের ওপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, 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 সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভিতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল।
হৈমবতী স্বামীর বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ছেলেমেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। কথা বলো সুরেন, কথা বলো। আবার শোনা গেল সেই বর্ণনাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভেতর থেকে। আবার কেন ডাকাডাকি? বলেছি তো আমি বেঁচে নেই। এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে দেখো, আমরা সবাই এসেছি। ও গো, তুমি চোখ মেলে দেখো। আহা হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। সুরেন, হৈম তোমাকে ডাকছে। ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে। তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে তুমি কথা বলছো কেমন করে? আমি এখন আমার মৃতদেহের ভেতর বন্দী হয়ে আছি। বন্দী? কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের ওপরে শিরাগুলো এবং কণ্ঠের ওপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর বললেন, হৈম, আর কেন? তোমার জন্যেই সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছিলাম। এইবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহ সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির ওপরে আছড়ে পড়ে বললেন, অনন্তবাবু, অনন্তবাবু, আমাকে দয়া করুন। উনি এই অবস্থা থাকলেও আমি জানবো আমি বিধবা হইনি। ফিরে এসো। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ বৌমা, তাই হোক। আরও কিছুদিন এইভাবে যাক। তুমি শান্ত হও, সংযত হও। তারপর আমার যা করবার করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ। মৃত্যু ভগবানের ইচ্ছা। তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসাড় হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সাড় হলো আমাদের। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমিও বাইরে বেরোতে পারলেই বাঁচি। আমারও ওই ইচ্ছা। চলুন আমরা বাড়ি যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে। তাতে এখনও পচন ধরেনি। ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু এমন খাপ্পা হয়ে উঠেছিলেন যে বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পারেনি। খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্যে। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি ডাক এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলাম পাশের সুরেনবাবুর বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপর বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। তার ভাবভঙ্গি ক্রুদ্ধ ও বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, কান্না শুনতে পাচ্ছেন শুনতে? হ্যাঁ, তা পাচ্ছি, কিন্তু ব্যাপার কি? আজ সুরেনের যোগ নিদ্রা ভাঙাবো, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আপনারাই বলুন। আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। এই অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য হয়? প্রবল ইচ্ছা শক্তিরও তো একটা সীমা আছে নাকি? এই জন্যই আমাকে ডেকেছেন? আপনাকে আর ডাক্তার ঘোষকেও। আর একটা কথা কি জানেন? নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করেছি, সেই জন্যই। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ। এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মাও অত্যন্ত কষ্ট ভোগ করছে। না না না, আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি, আজকেই সব কিছুর জবনিকা ফেলে দেব। আর একদম নয়। কারোর মিনতি, কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন আপনারা, তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে। গোড়া থেকেই যখন সঙ্গে আছেন, তখন শেষ দৃশ্যটাও দেখুন। আসুন, চলুন। শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হাত চালনা করতে করতে ডাকলেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত নেত্রের রুদ্ধশ্বাসে মৃতদেহের দিকে তাকিয়ে রইলাম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিঃসাড়, নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, জাগো সুরেন, সাড়া দাও। আমি অনন্ত তোমাকে ডাকছি সুরেন, সাড়া দাও। আরো 7-8 মিনিট কাটল। তবে কি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি নেই? না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা অন্যরকম হতো। সুরেন, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ করো। জাগো সুরেন। এইবার উন্মুক্ত দন্তকণ্টকিত মুখবিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো সুরেনবাবুর জিভখানা। সুরেন! উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ
ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনো দিন শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থা দাঁড়ালো শোচনীয়। সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও। সুরেন, সুরেন, শান্ত হও। শান্ত হব? তোমরা জানো না এই দেহের নরকে কি দুঃসহ যন্ত্রণা। নিশিদিন কাঁদছি আর ছটফট করছি। মৃত্যুর পরেও একে শাস্তি। আর কেন? আমাকে এবার মুক্তি দাও, মুক্তি দাও। তোমাকে মুক্তি দিলাম সুরেন। ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেখলাম তক্তপোষের ওপর পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল, আর তার চারিদিক ঘিরে গড়াচ্ছে বিগলিত মাংস, মেদ, মজ্জার তরলের বিবর্ণ ধারা। বিষম পুঁতি গন্ধে ঘরের বাতাস দুর্গন্ধময়, বিষাক্ত। আমি আর ডাক্তার ঘোষ ভয়ে আতঙ্কে প্রাণপণে দৌড়ে দরজার বাইরে এলাম। আজও সেই দৃশ্য আর গলার স্বর আমাকে ঘুমোতে দেয় না। শুনলেন বন্দি আত্মার কাহিনী। কাহিনী হেমেন্দ্র কুমার রায়। গল্পের সূত্রধার আমি অলিভিয়া পোদ্দার। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন গল্পের কথক সৌরভ, অনন্তবাবু নীলাশিস বসু, সুরেনবাবু রঞ্জিত রায়, হৈমবতী সুলতা রায়, ডাক্তার পি ঘোষ ও জনৈক লোক শুভ ভদ্র। শব্দগ্রহণ স্টুডিও টেলিগ্রাফ। সম্পাদনা, আবহ নির্মাণ ও মিউজিক দীপ্তদীপ সাউ। পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন। প্রচার গ্রাফিক্স সোমনাথ দেশমুখ। কন্টেন্ট হেড নীলাশিস বসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। গল্প শোনার সঙ্গে প্লিজ লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আগামী সপ্তাহে ফিরছি অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। ধন্যবাদ।